আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্থির তড়িতের লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আজকের ক্লাসে আমরা শিখব চার্জ কি, চার্জের বৈশিষ্ট্য কোনগুলো, চার্জের কোয়ান্টায়ন যেখান থেকে আমাদের প্রায় প্রশ্ন আসে, ইউনিভার্সিটি বলো একাডেমিক বলো সব জায়গাতেই প্রশ্ন আসে, এবং কুলম্বের সূত্র নিয়ে যত যা আছে সবকিছু আমরা আজকে পড়বো। এবং কালকে আমাদের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য শুরু হবে। তো আজকে আমরা কুলম্বের সূত্রের একদম সীমাবদ্ধতা পর্যন্ত পড়বো। তাহলে আসলে শুরু করি। চার্জ কি? চার্জ হচ্ছে আমাদের চার্জ লেখো মৌলিক কণিকা সমূহের সহজাত বৈশিষ্ট্যমূলক ধর্ম যা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে, তাই চার্জ। চার্জের সংজ্ঞা বুঝতে পারছো? মৌলিক কণিকা সমূহের সহজাত বৈশিষ্ট্যমূলক ধর্ম যা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে তাই চার্জ। আর একটা জিনিস মনে রাখবে, যার চার্জ আছে তার ভর আছে। অনেকে আগে মনে করতো ইলেকট্রনের কোনো ভর নাই, বাট ইলেকট্রনের যেহেতু চার্জ আছে, তাই না? ইলেকট্রনের চার্জ কত আমরা জানি, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস, যাই হোক 1.6 × 10⁻⁹ কুলম্ব, তাই না? এই দেখো, এটা হচ্ছে আমাদের, আমরা সবাই জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। তাহলে যেহেতু এর চার্জ আছে সেহেতু এর ভর আছে, তাহলে আমরা ইলেকট্রনের চার্জ থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের চার্জের একক কি? চার্জের একক হচ্ছে কুলম্ব, তাই না? চার্জের একক হচ্ছে কুলম্ব। এবং চার্জকে আমরা প্রায় প্রকাশ করি যেটা দিয়ে, সেটা হচ্ছে ছোট কিউ অথবা বড় কিউ। ওকে, এটা হচ্ছে আমাদের চার্জের প্রকাশ। এরপরে আসে আমাদের চার্জের প্রকারভেদ। চার্জের প্রকারভেদ হচ্ছে চার্জ কয় ধরনের? ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ, প্রোটন হচ্ছে কি আমাদের পজিটিভ, তাই না? পজিটিভ এটাই। তাহলে আমাদের প্রকারভেদ হচ্ছে প্লাস অথবা, মানে প্লাস এবং মাইনাস। ওকে, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ। এবং একটা জিনিস মনে রাখবা, চার্জ হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, চার্জ হচ্ছে স্কেলার রাশি, এটা তো জানার কথা আশা করি, কারণ চার্জের কি কোনো দিক নাই, শুধুমাত্র কি একটা মান আছে। ইলেকট্রনের কোনো দিক আছে? তোমরা কি জানো যে ইলেকট্রনের একটা দিক আছে? কোনো দিক নাই, কারণ এটা হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে চার্জ কি? চার্জ হচ্ছে মৌলিক কণিকা সমূহের সহজাত বৈশিষ্ট্যমূলক ধর্ম যা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারে তাই চার্জ। এবং যার চার্জ আছে তার ভরও আছে, এবং এর একক হচ্ছে কুলম্ব, প্রকাশ হচ্ছে কিউ অথবা কিউ দ্বারা, মানে ছোট কিউ অথবা বড় কিউ দ্বারা। প্রকারভেদ হচ্ছে প্লাস অথবা মাইনাস, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবার আসে আমাদের চার্জের কিছু বৈশিষ্ট্য নিয়ে। চার্জের প্রথম বৈশিষ্ট্য, ধরো চার্জের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে চার্জের নিত্যতা বা সংরক্ষণশীলতা লিখতে পারো, নিত্যতা না বুঝলে। নিত্যতা বা সংরক্ষণশীলতা। এই মহাবিশ্বে যতটুকু চার্জ সেই আদি যুগে বা যখন পৃথিবী সৃষ্টি হয়েছে তখন ছিল, এখনো সেই পরিমাণই চার্জ আছে। তাহলে যতটুকু পরিমাণ চার্জ আগে ছিল এবং ঘটনা ঘটার পরে যা চার্জ থাকবে সেটা কি সমান হবে। ধরো এখানে হচ্ছে আমাদের একটা বক্স আছে, ধরো এই বক্সের মধ্যে আমাদের +12 কুলম্ব চার্জ আছে, সরি এটা কুলম্ব কেন, এটা +12 কুলম্ব, -10 কুলম্ব, +3 কুলম্ব। হ্যাঁ, এরকম ধরো একটা চার্জ আছে। আরো একটা বক্স আছে বা ধরো একটা বস্তু আছে, সেটাতে আবার আমাদের চার্জ আছে +12 কুলম্ব, +10 কুলম্ব, -3 কুলম্ব। হ্যাঁ, তাহলে এই দুইটা বস্তু যদি সংযোগ দেওয়া হয়, হ্যাঁ, একটা ধরো পরিবাহী তার দ্বারা তুমি সংযোগ দিছো, তাহলে
এর মোট চার্জ কত হবে, মানে এই দুইটার মোট চার্জ কত হবে। এই দুইটার মোট চার্জ হবে, যেহেতু কোনো ধ্বংস বা হচ্ছে সৃষ্টি হয় না, তাহলে এই দুইটার মোট চার্জ এইভাবে আমরা নির্ণয় করতে পারবো যে 12 - 10 + 3 + 12 + 10 - 3 ইকুয়াল কত হচ্ছে আমাদের -10 + 10 + 3 - 3, তাহলে হচ্ছে 24 কুলম্ব। তাহলে যখন আমরা এই দুইটা বস্তু সংযোগ দিব একটা পরিবাহী তার দ্বারা, তখন এর মোট চার্জ হবে 24 কুলম্ব। এবার আসে আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে চার্জের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা। চার্জের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা। চার্জের আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা বলতে গেলে আমরা প্রায় সবাই এটা জানার কথা, যেহেতু তোমরা এখন ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে পড়তেছো। তাহলে দেখো, প্লাস যদি বস্তু হয় এবং প্লাস প্লাস যদি দুইটা বস্তু একসাথে আসে, তাহলে এটা কি করবে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই জিনিসটা মনে রাখবা, সমধর্মী চার্জ সমধর্মী বিকর্ষণ, আচ্ছা সমধর্মী বিকর্ষণ, তারপরে হচ্ছে বিপরীত ধর্মী আকর্ষণ। ওকে, এই জিনিসটা মনে রাখবা, তাহলে হবে। তাহলে সমধর্মী বিকর্ষণ, বিপরীত ধর্মী হলে আকর্ষণ। তাহলে কি হবে, এখানে যদি মাইনাসের দুইটা বস্তু থাকে, তাহলে কি করবে, এরা বিকর্ষণ করে দুইজন দুই দিকে চলে যাবে, তাই না। এবার দেখো, তাহলে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা হচ্ছে কি বিপরীত ধর্মী, বা একটা মাইনাস একটা প্লাস, এটাও কি বিপরীত ধর্মী, তাহলে এটা কি করবে, আকর্ষণ করবে। ওকে, হচ্ছে আকর্ষণ। তাহলে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই জিনিসটা একটু নোট করে রাখো। আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। তাহলে কোয়ান্টায়ন কি, কোয়ান্টায়ন আমি বোঝাই দিচ্ছি। কোয়ান্টাম থেকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের কয়েকদিন আগে ক্লাস নিলাম না, তাহলে সেখানে কি কোয়ান্টাম পড়াইছিলাম। কোয়ান্টাম কি ছিল আমাদের, আলোক হচ্ছে যে ফোটন, সেটা কিভাবে ছিল আমাদের কোয়ান্টামগুলো, সেটা ছিল আমাদের বিচ্ছিন্নভাবে। তাহলে কোয়ান্টাম অর্থ আমাদের বিচ্ছিন্ন। তাহলে চার্জের কোয়ান্টাম মানে হচ্ছে বিচ্ছিন্ন চার্জ, তাই না, এটাই তো হচ্ছে। তাহলে আমাদের চার্জ কখনো ভগ্নাংশ হতে পারবে না। মানে ধরো চার্জের কোয়ান্টায়ন, এটা হচ্ছে আমরা যদি একটা সংজ্ঞার মাধ্যমে দিই, তাহলে এভাবে হতে পারে যে কোনো বস্তুতে চার্জ ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক হিসেবে থাকে, ভগ্নাংশ আকারে থাকে না। কোনো বস্তুতে, এটা লেখো, কোনো বস্তুতে চার্জ ইলেকট্রন এর পূর্ণ সাংখ্যিক, এটা কি লিখলাম, আচ্ছা যাই হোক, পূর্ণ সাংখ্যিক গুণিতক আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকে না। বুঝতে পারছো। তাহলে চার্জের কোয়ান্টাম হচ্ছে কোনো বস্তুতে চার্জ ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক। ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক বলতে গেলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি আমাদের n, মানে হচ্ছে আমরা যদি পূর্ণ সংখ্যা ধরি, n হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা, n হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। কোনো বস্তুতে চার্জ যদি আমরা q ধরি, q হচ্ছে কোনো বস্তুতে চার্জ, e হচ্ছে আমাদের ইলেকট্রনের কি, ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, 1.6 × 10⁻19। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি, q সমান হচ্ছে ne। ওকে, এই সূত্রটা বক্স করে রাখো, কারণ এইটা দিয়ে আমরা হচ্ছে একটু পরে আমাদের একটা হচ্ছে আমাদের প্রায় বিশ্ববিদ্যালয়ে আমাদের এরকম প্রশ্ন আসে। তাহলে q সমান হচ্ছে ne, q হচ্ছে আমাদের কোনো বস্তুতে চার্জ, এবং n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে e। তাহলে কোনো বস্তুতে চার্জ, এই যে এখানে n এর জায়গায় ভগ্নাংশ হতে পারবে না। ধরো 2.5e, 1.4e, 6e, 1.2e, এর মধ্যে কোন চার্জটা পৃথিবীতে এক্সিস্ট করা সম্ভব। এটা হচ্ছে যেহেতু ভগ্নাংশ, এটা হচ্ছে হবে না, এটাও ভগ্নাংশ, এটাও হবে না, এটাও ভগ্নাংশ, এটাও হবে না। শুধুমাত্র যে পূর্ণ সাংখ্যিক গুণিতক, ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক, এইটা হচ্ছে আমাদের এক্সিস্ট করবে।
আমাদের প্রশ্নটা দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 18-19 সেশনে আসছিল। আধানের কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব। এখানকার প্রতিটা এখানে কি করতে হবে তোমার, এখানে দেখো কোয়ান্টায়ন অনুসারে কোন বস্তুতে নিচের চার্জটি থাকা সম্ভব। কিউ দেওয়া আছে, কিউ তোমার হচ্ছে গিভেন। এন হচ্ছে তুমি জানো যে এটা একটা পূর্ণ সংখ্যা হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এবং ইলেকট্রনের চার্জ তুমি জানো 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, তাহলে প্রতিটা এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, এন সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ই। তাহলে প্রতিটার ক্ষেত্রে এই কিউ ডিভাইডেড বাই ই দিয়ে তোমরা হচ্ছে দেখবা যে সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আসে কি না। পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে সেই চার্জটা থাকা সম্ভব। তাহলে দেখো এখানে দিয়েছে 9.4 × 10, দেখো সবগুলোতে কিন্তু 10⁻⁻19 অথবা +19 দেওয়া আছে। এই 1.6 এর গুণিতক আকারে তুমি হচ্ছে একটু ভাবতে পারো, তোমরা যদি একটু হাতে ক্যালকুলেশন করতে চাও তাহলে দেখো এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে কি হবে 3.2, তারপরে 3 দিয়ে গুণ করলে কি হবে 48 মানে 4.8, তারপরে 4 দিয়ে গুণ করলে হবে 6.4। তাহলে এখানে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে 3.2 দেওয়া আছে, 3.2 × 10⁻⁻19 দেখো দেওয়া আছে, তারপরে 6.2, কিন্তু আমাদের লাগবে 6.4 হলে আমাদের একটা পূর্ণ সংখ্যা পাইতাম। তারপরে দেখো 4.6 না 4.8 লাগবে আমাদের, আর প্রথমে তো 9.4 ওইদিকে নাই যায়, তাহলে আমাদের দেখো 3.2। এখানে দেখো ঘ নাম্বারটা মানে ডি নাম্বারটা তোমরা যদি 3.2 × 10⁻⁻19 কে 1.6 × 10⁻⁻19 দ্বারা ভাগ করো তাহলে কি আসতেছে, এটা তো কাটা যাবে যেহেতু গুণ হিসেবে আছে। তাহলে এইটা যদি কাটি তাহলে আমাদের কি আসতেছে 2, এবং 2 হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। তাহলে এখানে আমাদের কোন চার্জটি থাকা সম্ভব কোন বস্তুতে, আমাদের ডি বা 3.2 × 10⁻⁻19। এইরকমই প্রশ্ন আসবে তোমাদের আধানের কোয়ান্টায়ন থেকে। এই কোয়ান্টায়ন থেকে এই প্রশ্নটাই মানে ধরো এই জিনিসটাই এই প্রশ্নটাই তোমাদের প্রায় ভার্সিটিতে মানে হচ্ছে দিয়ে দেয়, প্রতি বছরই প্রায় ভার্সিটি এই প্রশ্নটাই দিয়ে দেয়। তো এটা নিয়ে একটু সতর্ক থাকবা। একটা জিনিস তোমাদের জানা উচিত সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ কত। হ্যাঁ, এটা হচ্ছে আলাদা একটা একক তৈরি করে ফেলছে। দেখো 1 মোল ইলেকট্রন এর চার্জ কত, এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখা উচিত, বা এটা হচ্ছে মুখস্থ হয়ে যাবে অন্যান্য অধ্যায় আস্তে আস্তে। তাহলে দেখো এখানে 1 মোল ইলেকট্রন সমান কতটি ইলেকট্রন, আমরা হচ্ছে কিভাবে নির্ণয় করতে পারি ইলেকট্রনের চার্জ নির্ণয় করতে পারি কিউ সমান হচ্ছে n × e। আমাদের কি লাগে ই তো আমরা জানি, আমাদের লাগে হচ্ছে সংখ্যাটা বা আমাদের ইলেকট্রন বা হচ্ছে আমাদের চার্জের সংখ্যাটা লাগে। তাহলে এখানে 1 মোল ইলেকট্রন কতটা ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন সমান কত ইলেকট্রন, আমরা জানি 1 মোল ইলেকট্রন সমান 6 অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না, 6.023 × 10⁻23t ইলেকট্রন। তাহলে 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ, দেখো একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে কত, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 আচ্ছা এইভাবে আমরা না যাই, এখানে আমাদের ডাইরেক্ট সূত্র আছে। তাহলে কিউ সমান হচ্ছে এন এর জায়গায় আমাদের কত 6.023 × 10⁻23 ইন্টু ই হচ্ছে 1.6 × 10⁻⁻19। এখানে আসতেছে তোমাদের 96,300 সামথিং, এরকম 336 বা 37 এরকম কিছু একটা আসে। তো এখানে আমরা ধরি 96,500 কুলম। বুঝতে পারছো, আমাদের কিছু লস যায় বা হচ্ছে আমাদের ক্যালকুলেশনে কিছু ইয়ে থাকে, বা আমাদের এই জিনিসটা মাপতে কিছুটা তারতম্য হয়। তো এখানে আমাদের 96,500 কুলম ধরা হয়, এবং এই 96,500 কুলমকে একটা একক দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 1 ফ্যারাড। এটা হচ্ছে ফ্যারাড, মনে রাখো এটা হচ্ছে ফ্যারাড। ওকে, এটা হচ্ছে ফ্যারাড। তোমরা হচ্ছে অন্য অধ্যায়ে গেলে এই জিনিসটা খুব ভালোভাবে পড়তে পারবা। এখানেও আছে, হ্যাঁ এখানে হচ্ছে আমাদের যখন তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভব পড়বো তখন আমরা এই ফ্যারাডটা নিয়ে কাজ করব, বা ফ্যারাডটা আমরা একক হিসেবে ধরবো। তাহলে দেখো 1 মোল ইলেকট্রনের চার্জ কত 96,500 কুলম বা 1 ফ্যারাড। এই জিনিসটা মনে রাখবে, এটা অবশ্যই অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এরপরের টপিক হচ্ছে আমাদের বিন্দু চার্জ। তো আমাদের বিন্দু চার্জ নিয়ে আমাদের কিছু কথা আছে। দেখো বিন্দু চার্জ, আমাদের চার্জ আমরা একটু আগে শিখলাম কয় ধরনের,
পজিটিভ এবং নেগেটিভ, তাই না? এটা হচ্ছে আমাদের চার্জের বৈশিষ্ট্যতে ওটাতে শিখছি। বাট চার্জ বিস্তৃতি অনুসারে, বিস্তৃতি বলতে গেলে আমাদের যে বস্তুটার চার্জ আমরা নির্ণয় করব সেই বস্তুটার সারফেসের ভিত্তিতে আমাদের বস্তুর ওই চার্জ হচ্ছে দুই ধরনের। সেটা হচ্ছে একটা হচ্ছে বিন্দু চার্জ, একটা হচ্ছে আমাদের কি বিস্তৃত চার্জ বলতে গেলে ধরো একটা ফ্ল্যাট একটা মানে হচ্ছে তোমার কাঠামো, সেখানে হচ্ছে তুমি চার্জটা নির্ণয় করতেছো। হ্যাঁ, এখানে ধরো প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, যে কোনো একটা আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের বিস্তৃত চার্জ। বাট যখন বিন্দু চার্জ কখন, যখন সেটা হচ্ছে একটা গোলাকার বস্তু। তো এখানে গোলাকার বস্তু হলে বিন্দু চার্জ কিভাবে আসলো, তাই না? গোলাকার বস্তু তো অনেক বড় একটা মানে বস্তু, তাহলে বিন্দু চার্জের আমাদের কোনো সংজ্ঞা নাই, বাট বৈশিষ্ট্য দ্বারা আমরা একে চিনতে পারি। তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো, তাহলে তোমাদের বিন্দু চার্জটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ বিন্দু চার্জ দিয়েই আমাদের তড়িৎ প্রাবল্য বলো, তড়িৎ বিভব বলো, আমাদের বিন্দু চার্জ দিয়ে বেশিরভাগ আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের বিন্দু চার্জ কখন আমরা বুঝতে পারবো? যখন আমাদের প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে চার্জিত বস্তুর আকার ছোট হলে, ছোট হলে মানে হচ্ছে চার্জিত বস্তুর আকার যদি ছোট হয় তাহলে সেটাকে আমরা কি করব, বিন্দু চার্জ হিসেবে ধরতে পারি। তাহলে চার্জিত বস্তুর আকার ছোট কিভাবে হয় সেটা হচ্ছে দেখো 2 নম্বর। আচ্ছা, এখানে চার্জিত হবে, তাহলে আমাদের যদি কোনো বস্তু ধরো এখানে হচ্ছে আমাদের ধরো একটা এখানে ধরো একটা বস্তু, এখানে ধরো একটা বস্তু, হ্যাঁ এখানে একটা বস্তু, এই বস্তুটাকে তুমি টেনে এখানে নিয়ে আসছো। এখানে ধরো এর মধ্যকার দূরত্ব ছিল 1 মিটার, বাট এই দূরত্বটা ধরো আমরা ধরতেছি ধরো 12 কিলোমিটার। ওকে, 12 কিলোমিটার ধরলাম। তাহলে তাকে এখান থেকে 1 মিটার থেকে 12 কিলোমিটার দূরত্বে নিয়ে গেছি, এই যে এই বিটাকে, হ্যাঁ এই বিটাকে। তাহলে আমাদের দেখো এ আর বি যখন কাছাকাছি ছিল তখন তারা বড় বড় ছিল, বাট যখন আমরা এ থেকে বি পর্যন্ত দূরত্বে নিয়ে গেছি বা অনেক দূরত্বে নিয়ে গেছি, এই দূরত্বটা তাদের কি আকারের তুলনায় অনেক ক্ষুদ্র না, মানে অনেক বেশি না? তাহলে অনেক বেশি যখন হবে তখন আমাদের এই দুইটা বস্তুকে আমরা বিন্দু চার্জ হিসেবে কল্পনা করতে পারি বা ধরতে পারি, বিন্দু চার্জ হিসেবে। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যটা তোমরা লিখতে পারো যে চার্জিত বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্ব অনেক বেশি হলে ওই চার্জিত বস্তুদ্বয় কি হবে, আমাদের বিন্দু চার্জ হিসেবে কাজ করবে। 3 নম্বর বৈশিষ্ট্যটা এই অধ্যায়ের জন্য আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ 3 নম্বর দেখো আমাদের 3 নম্বর বৈশিষ্ট্যটা কি। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে কোনো গোলাকার বস্তুর পৃষ্ঠে ছড়ানো চার্জকে যে কোনো গোলাকার বস্তুর পৃষ্ঠে ছড়ানো চার্জকে তার কেন্দ্রীভূত বিন্দু চার্জ হিসেবে কল্পনা করা হয়, বিন্দু চার্জ হিসেবে আমরা ধরা হয় লিখি, হিসেবে কল্পনা করা হয় বা ধরা হয়। অতএব কোনো গোলাকার বস্তু যদি থাকে, ধরো গোলাকার বস্তুর আমাদের কিসে পৃষ্ঠে ধরো আমাদের চার্জটা আছে, হ্যাঁ ধরো এটা ফাঁপা একটা গোলক এরকম ধরো, তাহলে এর পৃষ্ঠে ধরো চার্জ আছে পজিটিভ চার্জ, বাট এই চার্জটা কেন্দ্রীভূত থাকবে কোথায়? কেন্দ্রীভূত হবে আমরা ধরবো যে এই বস্তুটার কোথায় চার্জ আছে, এই বস্তুটার কেন্দ্রে চার্জ আছে, এবং এই কেন্দ্রে চার্জটা হচ্ছে আমাদের বিন্দু চার্জ। এইভাবে আমরা ধরবো, কারণ যদি বস্তুটা ধরো এত বড় হয় তাহলে বা মানে হচ্ছে বড় হয়, তাহলে তার কি আমাদের সারফেসটা যদি ধরে আমরা কাজ করি, তাহলে সারফেসের এখান থেকে একটা আলাদা হচ্ছে ডিস্টেন্স, এখান থেকে আলাদা ডিস্টেন্স, এখান থেকে আলাদা ডিস্টেন্স, বা এই পাশে থেকে আলাদা ডিস্টেন্স, এরকম একটা ডিস্টেন্স পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যখন ক্যালকুলেশন করব তখন আমরা ধরবো এই বস্তুটার
কেন্দ্রে এই চার্জগুলো কেন্দ্রীভূত আছে। অতএব আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদের বিন্দু চার্জটা এখানে ধরা হয়। বুঝতে পারছো এই জিনিসটাই। তাহলে বিন্দু চার্জের তিনটা আমাদের বৈশিষ্ট্য এখানে আমরা শিখলাম। চার্জিত বস্তুর আকার ছোট হলে সেটা হচ্ছে বিন্দু চার্জ হিসেবে কাজ করবে, চার্জিত বস্তু দ্বয়ের মধ্যকার দূরত্ব অনেক বেশি হলে সেটাও বিন্দু চার্জ হিসেবে কাজ করবে, এবং যে কোনো গোলাকার বস্তু পৃষ্ঠে ছড়ানো চার্জকে তার কেন্দ্রে কেন্দ্রীভূত বিন্দু চার্জ হিসেবে গণ্য করা হয় বা ধরা হয়। এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র আমরা এর আগে বিন্দু চার্জ কেন পড়লাম? কেননা কুলম্বের সূত্রে শুধুমাত্র বিন্দু চার্জগুলোই কাজ করে। আমাদের যে বিস্তৃত চার্জ দেখানো হয়েছিল, বিস্তৃত চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র কোনো কাজ করে না। আমাদের বিস্তৃত চার্জের ক্ষেত্রে আমাদের আছে একটা সূত্র কাজ করে, সেটা হচ্ছে গাউসের সূত্র। সেটা আমরা সামনের ক্লাসগুলোতে শিখবো, সেটা হচ্ছে একদম লাস্টের ক্লাসে শিখবো। আচ্ছা, আমরা এখন আসি কুলম্বের সূত্রে। কুলম্বের সূত্র কোন চার্জ নিয়ে কাজ করে? আমাদের বিন্দু চার্জের ক্ষেত্রে কাজ করে। তাহলে কুলম্বের সূত্রটা কি? আমরা যে মহাকর্ষ সূত্র পড়ছি সেই সেম জিনিস, বাট সেম জিনিস হলেও আমাদের মহাকর্ষটা হচ্ছে মাধ্যমের ক্ষেত্রে যে কোনো মাধ্যমে কাজ করে, বাট কুলম্বের সূত্রটা সব মাধ্যমে কাজ করে না, একটা নির্দিষ্ট মাধ্যমে কাজ করে। তাহলে কুলম্বের সূত্রটা লেখো। কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। আরে মুরগিটা কি করতেছে? গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের আমরা হচ্ছে কি মহাকর্ষ সূত্রটাই জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এখান থেকে আমাদের কিছু জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যম। এই জিনিসটা মনে রাখবা, কোনো নির্দিষ্ট মাধ্যম, এই জিনিসটার দিকে আমাদের একটু নজর দেওয়া লাগবে। কোনো নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের, দেখছো আমি বললাম না কুলম্বের সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে কাজ করে। তাহলে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, আমাদের মহাকর্ষ সূত্র কি ছিল? শুধুমাত্র আকর্ষণ বল ছিল, বাট এখানে যদি যেহেতু চার্জের কি আছে? বিকর্ষণ বলও আছে, কেননা আমাদের বিপরীতধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এখানে আকর্ষণ বা বিকর্ষণ এই জিনিসটাও আমাদের গণ্য করা লাগবে। তাহলে বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই পর্যন্ত সব সেম। তারপর এবং এই চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এইটার আমাদের যে লিখিত সূত্র সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে আমরা বল, যেহেতু কুলম্বের সূত্র কুলম্ব বলই তো, তাই না? তাহলে কুলম্ব বল এফ দ্বারাই প্রকাশ করলাম। এফ দ্বারা প্রকাশ করলে আমাদের হচ্ছে 1/4, আচ্ছা এটা পরে লিখি। আমাদের হচ্ছে এফ সমান হচ্ছে আমাদের একটা হচ্ছে Q1, এটা হচ্ছে আমাদের ধরো চার্জ, এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে আমাদের Q2 চার্জ, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে D। তাহলে আমাদের Q1 Q2 ডিভাইডেড বাই D²। এবং এখানে আমাদের মহাকর্ষ সূত্রে ছিল মহাকর্ষ ধ্রুবক, এবং কুলম্বের সূত্রে এখানে আসবে কুলম্ব ধ্রুবক বা সি। তাহলে সি এর মানটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে সি এর মানটা হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট। এপসাইলন নটটা কি একটু পরে বোঝাচ্ছি,
আগে এখানে দেখো এই সি এর মান আমরা হচ্ছে ডাইরেক্ট বসাতে পারি, বা এপসাইলন নট এর মান এভাবে যদি আমরা বসা, আচ্ছা এপসাইলন নটটা শিখে তারপরে আমরা সি এর মানটা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এইটা হচ্ছে আমাদের আসল সূত্র। এখান থেকে একটা সূত্র মানে হচ্ছে ভেক্টর রূপ, বুঝতে পারছি? এই সূত্রটার ভেক্টর রূপ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এফ ভেক্টর সমান আমরা কি করব, ডি যেহেতু হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আমরা এফ ভেক্টর যদি আমরা বের করতে পারি, বা এইটারই এই সূত্রটার কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা যদি আমরা বের করি, তাহলে সেটা কোথা থেকে আসতেছে দেখো, এফ ভেক্টর সমান হচ্ছে এফ ইন্টু ডি ক্যাপ, কারণ ডি এর একটা আলাদা হচ্ছে তোমার দিক আছে বা দিক নির্ধারণ করতে পারবা। তাহলে এটা হচ্ছে আমরা ডি ক্যাপ দিলাম বা একক ভেক্টর দিলাম, আমাদের হচ্ছে কি এই যে ডি বা বস্তুর দূরত্বের, দুটা বিন্দু চার্জের মধ্যবর্তী দূরত্বের, তাহলে এফ ভেক্টর সমান হবে, এ দেখো এফ এফ সমান হচ্ছে আমাদের কি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এবং এই ডি ক্যাপ সমান আমরা জানি, আমরা হচ্ছে কি ভেক্টর অধ্যায় সবাই পড়ে আসছি তো, তাই না? তাহলে ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি, তাহলে ডি ক্যাপ সমান হচ্ছে ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি, এটা হচ্ছে কি আমাদের একক ভেক্টর, সবাই জানি অবশ্যই। তাহলে এখানে হচ্ছে আমাদের 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু ডি ভেক্টর, এইটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এইটাও তোমরা হচ্ছে বক্স করে রাখো, বাট তোমাদের এই জিনিসটা তোমরা হচ্ছে প্রায় সময় দেখবা না, এই জিনিসটাই দেখবা। এইটা হচ্ছে কি প্রায় ধরো মানে খুব রেয়ার একটা ধরি যদি এমসিকিউ দেয় যে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি, এটা প্রায় বিগত বছরে আসছে, দুই একটা সালে আসছে। তো এই জিনিসটা যদি তোমাদের আসে তখন হচ্ছে তোমরা এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা যেন না ভুলো, তার জন্য এটা কোথা থেকে আসছে সেই জিনিসটা হচ্ছে তোমাদেরকে দেখাই দিলাম। তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু ডি ভেক্টর। এবার এসে আমাদের এই যে সি কুলম্ব ধ্রুবকের এই জিনিসটাতে 4 পাই এপসাইলন নট, এই জিনিসটার মান একটা নির্দিষ্ট মান, বাট এর আগে আমরা হচ্ছে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি এই এপসাইলন নটটাকে, এখানে তো 4 পাই 1 সবই আমাদের চেনা, বাট এপসাইলন নটটা অচেনা, যদি হয় তোমাদের অচেনা তাহলে এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, ওকে। তাহলে এপসাইলন নট এটা হচ্ছে শূন্য মাধ্যমে, বাট যখন এপসাইলন তখন হচ্ছে কি শুধুমাত্র ওই মাধ্যমে, যে মাধ্যমের মানে এটা হচ্ছে অন্য মাধ্যমে, ওকে, এটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে, মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, ওকে। তাহলে এটা হচ্ছে এপসাইলন হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, এবং এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। তাহলে এখানে আসে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা, আমাদের এটা হচ্ছে মুখস্থ 8.854 ইন্টু 10⁻⁻12। এখন যে এককটা লিখবো এই এককটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, ওকে। তাহলে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এইটা হচ্ছে আমাদের তড়িৎ ভেদন যোগ্যতা বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতার মান এবং এর একক। তাহলে আমাদের সি এর মান কত হবে, সি এর মানটা যদি আমরা 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 বসাই, তাহলে আমাদের কি আসতেছে, আমরা ক্যালকুলেটারে একটু বের করি, যেহেতু আমাদের মুখস্থ মান তাও আমরা হচ্ছে বের করি 1/4 পাই ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12, তাহলে আসতেছে আমাদের 8987742। আচ্ছা আমরা যদি ইয়েতে দিই তাহলে 8.987, আচ্ছা 8.99 ইন্টু 10⁻কত 9, তাহলে এইটাকে আমরা লিখি কত জানো, 9 ইন্টু 10⁻9, এটা তো প্রায় সেম তাই না, 9 ইন্টু 10⁻9। এইটা হচ্ছে এবার আমাদের এককে আসি, এককটা কি হবে, একক দেখো আমাদের পাইয়ের কোনো একক আছে নাই, 4 এর কোনো একক আছে নাই, 1 এর কোনো একক নাই, আমাদের নিচে কি আছে এপসাইলন নটের একক আছে, এককটা কি কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা যেহেতু উল্টাই গেছে তাহলে আমাদের এককটা উল্টাই যাবে, এককটা উল্টা গেলে কি হবে আমাদের এখানে নিউটন, এই দেখো নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, ওকে, নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এবার মানে এই জিনিস এই এককটা উল্টাই গেছে,
ওকে, বুঝতে পারছো? তাহলে এপসাইলন নটটা কি? এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা। এটার মান আমাদের মুখস্থ রাখা লাগবে। ওকে, মুখস্থ মান এবং একক, মান এবং একক একটা যদি মনে রাখো তাহলে অপরটা ফ্রি, একটা মনে রাখলে অপরটা কি এমনিতে মনে থাকতেছে, শুধুমাত্র এটা উল্টাই দিবা। ওকে, আর এই যে সি এর মান মানে হচ্ছে কুলম্ব ধ্রুবক। ওকে, এই কুলম্ব ধ্রুবকের মানটাও হচ্ছে আমাদের কি মুখস্থ রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের 9 × 10⁹ নিউটন পার মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই এখানে হচ্ছে এই ইনভার্সটা হবে না। ওকে, এই দেখো এখানে হচ্ছে পার মিটার স্কয়ার, এখানে উপরে গেলে তো হচ্ছে কি হবে মিটার স্কয়ার হবে শুধু, তাহলে নিউটন মিটার স্কয়ার এই যে পার কুলম্ব স্কয়ার। ওকে, এটা একটু ভুল হয়েছিল, একটু ঠিক করে নিও। তাহলে কুলম্ব ধ্রুবক, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা এবং অন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা আমরা বুঝে গেলাম। তো এখানে তোমাদের আরেকটা জিনিস আমি বুঝাই দিই, সেটা হচ্ছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবক অথবা আপেক্ষিক প্রবেশ্যতা, অথবা আপেক্ষিক প্রবেশ্যতা। এই আপেক্ষিক প্রবেশ্যতা আমাদের লাগে হচ্ছে আমাদের ওই যে কুলম্ব বল নির্ণয় করতে। কুলম্ব বলের সূত্রটা কি আমরা একটু আগে দেখলাম, এফ সমান হচ্ছে 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দেখো এখানে আমরা কি বসিয়েছিলাম এপসাইলন নট হচ্ছে কি আমাদের শূন্য মাধ্যমে। তাহলে এই যে সূত্রটা তোমাদের লিখে দিছি, এই সূত্রটা দ্বারা শুধুমাত্র শূন্য মাধ্যমে আমরা কুলম্ব বল নির্ণয় করতে পারবো। আমরা যদি অন্য কোনো মাধ্যম বা পানি মাধ্যমে যদি ওই জিনিস ওই দুইটা চার্জকে যদি নিয়ে যাই, তাহলে আমরা কি এই কুলম্ব বলটা নির্ণয় করতে পারবো না এই সূত্র দিয়ে। তাহলে এর জন্য আমাদের আলাদা একটা সূত্র লাগবে। আলাদা সূত্র বলতে গেলে সেম সূত্রই, শুধুমাত্র একটু আমাদের ডিফারেন্স হবে, সেটা হচ্ছে এই কুলম্ব পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক প্রবেশ্যতা এখানে অ্যাড করা লাগবে। কিভাবে? তো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক প্রবেশ্যতার আমরা হচ্ছে যদি সংজ্ঞাটা দেখি, সংজ্ঞাটা হচ্ছে শূন্য মাধ্যমে, ওখানে আমাদের জায়গা সংকট হচ্ছিল তার জন্য এখান থেকে শুরু করলাম। শূন্য মাধ্যমে দুটি নির্দিষ্ট চার্জ নির্দিষ্ট দূরত্বে রাখলে যে বলে ক্রিয়া করে একই চার্জ দ্বয়কে অন্য মাধ্যমে একই দূরত্বে রাখলে যে বলে ক্রিয়া করে তার অনুপাতকে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক প্রবেশ্যতা বলে। তাহলে এটা হচ্ছে আমাদের যে সংজ্ঞা, এটা আমাদের প্রায় ক নাম্বারে অথবা খ নাম্বারে আসে। এটা হচ্ছে প্রায় 1 থেকে 2 মার্কের তোমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই আপেক্ষিক প্রবেশ্যতা কি, এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, তাহলে শূন্য মাধ্যমে দুটি নির্দিষ্ট চার্জ নির্দিষ্ট দূরত্বে রাখলে যে বলে ক্রিয়া করে, একই চার্জ দ্বয়কে অন্য মাধ্যমে একই দূরত্বে রাখলে যে বলে ক্রিয়া করে তার অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা যদি এর ফিজিক্যাল কোনো একটা মানে সূত্রটা দেখতে চাই, তাহলে এটা হচ্ছে F0 ডিভাইডেড বাই F। এটা হচ্ছে আমাদের কে বা পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা বা আপেক্ষিক প্রবেশ্যতাকে কে দ্বারা প্রকাশ করি। কে দ্বারা প্রকাশ করলে কে সমান হচ্ছে F0 ডিভাইডেড বাই F। আমরা এই সূত্রটা থেকে এটা বুঝতে পারি যে, দেখো শূন্য মাধ্যমে দুটি নির্দিষ্ট চার্জ নির্দিষ্ট দূরত্বে রাখলে যে বলে ক্রিয়া করে সেটা হচ্ছে F0। ধরো এটা হচ্ছে তুমি দুইটা চার্জ তুমি হচ্ছে এটা হচ্ছে বায়ুতে রাখছো। ওকে, এটা হচ্ছে এয়ারে হচ্ছে F0। ওকে, F0 হচ্ছে F এয়ার, এবং এটা যদি তুমি পানির মধ্যে রাখো, এই একই জিনিস একই দুইটা একই নির্দিষ্ট চার্জে, দেখো একই চার্জ দ্বয়কে অন্য মাধ্যমে একই দূরত্বে রাখলে, তাহলে এই দূরত্বটা সেম হবে
এই দূরত্বটা যদি সেম হয়, যে এই দূরত্বটা সেম হবে, একই চার্জ দ্বয় হবে, এটা যদি প্লাস, এটা কিউ, এটা কিউ, তাহলে এটাও কিউ, এটাও কিউ, তাহলে একই চার্জ দ্বয় একই দূরত্বে, বাট এখানে মাধ্যমটা আলাদা। এই মাধ্যমের আমাদের যে এফ, সেটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র এফ। তাহলে সেটা যদি আমাদের এফ হয়, বা এই তরল মাধ্যমের যে বলটা সেটা যদি আমাদের এফ হয়, তাহলে তার অনুপাতকেই আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবো। তাহলে কথা হলো যে আমাদের যে এফ নট এর মান আমরা তো বের করতে পারি, তাহলে এফ এর মানটা কিভাবে পাবো, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আমাদের এই জিনিসটা দেখো, এফ নট এর মান বা এফ এর মান তোমরা যদি বসাই দাও, তাহলে কি হয়, এফ নট এর মান বসাই দিলে 4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, তাই না? তারপরে দেখো এফ এর মান বসালে কি হবে, 1/4 পাই। আমরা ধরি এই মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন, ওকে, তাহলে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে দেখো এগুলো সবগুলো কাটা যাবে, 4 পাই সবগুলো কাটা যাবে, শুধুমাত্র এটা কি হবে, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এইটাই হচ্ছে আমাদের আপেক্ষিক যে প্রবেশ্যতা বলছি না, আপেক্ষিক প্রবেশ্যতা। আমাদের প্রবেশ্যতা কি ছিল, প্রবেশ্যতা ছিল আমাদের এপসাইলন নট। তাহলে এই আপেক্ষিক প্রবেশ্যতা হচ্ছে আমাদের এই যে আর, রিলেটিভ পারমিটিভিটি, ওকে, পারমিটিভিটি মানে হচ্ছে আমাদের প্রবেশ্যতা। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা এভাবে লিখতে পারি যে এফ নট ডিভাইডেড বাই এফ, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল এপসাইলন আর। এই জিনিসটা তোমরা বক্স করে নাও, আমি আর আলাদাভাবে লিখলাম না। তাহলে এখান থেকে আমরা এই যে এফ এর মানটা আমরা নির্ণয় করতে পারবো কিভাবে, দেখো এখান থেকে দেখো কে সমান হচ্ছে এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। তাহলে এই এপসাইলনের মান যদি আমরা বের করতে পারি, তাহলে তো আমরা এফ এর মানটা বের করতে পারবো। তাহলে এপসাইলনের মানটা আসতেছে আমাদের কে ইন্টু এপসাইলন নট। তাহলে আমরা যদি এফ এর মান দেখো আমাদের কি ছিল, 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এপসাইলনের জায়গায় আমরা কি বসাই দেব, ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা আমাদের দেওয়া থাকবে, এই কে এর মানটা আমাদের দেওয়া থাকবে, এবং এপসাইলন নটের মানটা আমাদের কি মুখস্থ। তাহলে এই যে আরেকটা কুলম্বের সূত্র, এই জিনিসটাও তোমরা ওই যে কুলম্বের সূত্রের যেই পার্ট ছিল আমাদের, ওই সূত্রটার জায়গায় এই সূত্রটাও লিখে রাখবে। এবং এটা কিভাবে আসছে দেখো, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আংশিক প্রবেশ্যতা, এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম যে কোনো মাধ্যমে আমাদের কুলম্বের সূত্র বা কুলম্ব বল নির্ণয়ের সূত্র 1/4 পাই কে এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা সকল মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু এয়ার বা হচ্ছে আমাদের বায়ু মাধ্যমে এই কে এর মানটা হচ্ছে 1, ওকে, এই বায়ু মাধ্যমে আমাদের কে এর মানটা হচ্ছে 1, এবং এই কে এর মান সবসময় একের থেকে বড় হবে, একের থেকে বড় অথবা সমান হবে। এই জিনিসটা মনে রাখবে যে কে এর মানটা একের থেকে বড় অথবা সমান। কিভাবে আসলো দেখো, আমাদের যে শূন্য মাধ্যমে যে আমাদের বলটা, ধরো পানির মাধ্যমে একটা বল, মানে পানির মাধ্যমে আমাদের একটা কুলম্ব বল পাবো, এবং বায়ু মাধ্যমে একটা কুলম্ব বল পাবো, বা শূন্য মাধ্যম বায়ু মাধ্যম প্রায় কাছাকাছি, ওকে, তার জন্য আমি শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যম একসাথে দেখতেছি। এইখানে যেই বলে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, পানির তলে গেলে কি আর একটু কম বলে আকর্ষণ করবে না, কারণ কি পানির একটা বাধা থাকবে, পানির প্রবণতা থাকবে, তারপর হচ্ছে পানির মধ্যেকার কি একটা বাধা, পার্টিকেলের একটা বাধা থাকবে। তো আমরা যদি অন্য যে কোনো মাধ্যমের থেকে আমাদের শূন্য মাধ্যমের বলটা বেশি, তাহলে আমাদের দেখো এফ নট গ্রেটার দেন এনি আদার এফ, তাই না? অন্য যে কোনো মাধ্যমের বলের থেকে শূন্য মাধ্যমের বলের মান অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে এফ নট গ্রেটার দেন যদি এফ হয়, দেখো এফ নট গ্রেটার দেন এফ, তাহলে এখান থেকে দেখো, আচ্ছা এগুলো উঠাই নিছো আমি আশা করতেছি। তাহলে দেখো এখানে এফ নট যদি বড় হয়, এফ নট সমান হচ্ছে দেখো কে ইন্টু এফ। এফ নট কিন্তু বড়, এফ নট হচ্ছে কি এফ এর থেকে বড়, তাহলে কে এর মানটা কি হবে, কে এর মানটা অবশ্যই একের থেকে বড় হবে, কে এর মানটা অবশ্যই একের থেকে বড় অথবা সমান হবে। দেখো এফ নট যদি মানে সরি কে এর মানটা যদি 1 হয়, তাহলে এফ নট ইকুয়াল এফ, তাই না? এফ নট ইকুয়াল এফ, বা হচ্ছে এটা যদি, এটাই হচ্ছে শূন্য মাধ্যম অথবা বায়ু মাধ্যম, ওকে। তাহলে কে এর মানটা যদি তুমি একের থেকে ছোট করো, তাহলে কি হচ্ছে একটু দেখো। তাহলে ধরো তুমি যে 0.2 ধরলা, 0.2 মানে কি 1/5, তাই না? তাহলে 0.2 মানে হচ্ছে 1/5। তাহলে এফ নটটা কি হয়ে গেল, এফ নটটা ছোট হয়ে গেল, বাট প্র্যাকটিক্যালি ভাবো যে এফ নট বা আমাদের যে শূন্য মাধ্যমের যে বলটা, সেটা কখনোই অন্য যে কোনো মাধ্যমের থেকে কম হতে পারে না। তাহলে এটা কি 1/5, এটা কি একটা ভ্যালিড মান? অবশ্যই না। তাহলে কে এর মানটা
অবশ্যই একের থেকে বড় অথবা সমান হতে হবে। সমান হলে কি বায়ু মাধ্যম অথবা শূন্য মাধ্যম, এবং একের থেকে বেশি বড় হলে অন্য যে কোনো মাধ্যম। তাহলে এই জিনিসটা মনে রাখবে, এফ নট গ্রেটার দেন অর ইকুয়াল এফ হবে এবং কে গ্রেটার দেন অর ইকুয়াল 1 হবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস মানে হচ্ছে লিখে রাখ, এপসাইলনের মানে যে এফ নট গ্রেটার দেন অর ইকুয়াল এফ, তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, এপসাইলন গ্রেটার দেন অর ইকুয়াল এপসাইলন নট। এবার আসি আমাদের কুলম্বের সূত্রের সীমাবদ্ধতাতে। এইটাই হচ্ছে আজকের ক্লাসের থিওরির মানে হচ্ছে লাস্ট থিওরি, এবং এরপরে আমরা দুই একটা হচ্ছে কোশ্চেন সলভ করব, কোশ্চেন সলভ করে তোমাদের ছুটি। তাহলে দেখো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা আমরা আজকে সীমাবদ্ধতা হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই সূত্র শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে এর আগে বলা হয়েছে, শুধুমাত্র বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যদি এরপর আরেকটু লিখতে চাও তাহলে লিখবা যে এটি বিস্তৃত চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, এবার আসে আমাদের দ্বিতীয়তে, এটা হচ্ছে দুটি চার্জের, আমরা হচ্ছে কি দুটি চার্জের মধ্যেই তো আমরা কুলম্বের বলটা নির্ণয় করি। তাহলে এই দুটি চার্জের মধ্যে ন্যূনতম একটিকে স্থির থাকতে হবে। ওকে, তাহলে আমাদের তিনটা ক্ষেত্র হয়, দেখো তিনটা ক্ষেত্রের মধ্যে দুটি চার্জ স্থির। ওকে, দুটি চার্জ ধরো স্থির, তারপরে 2 নম্বরে আছে একটি স্থির একটি গতিশীল, একটি চার্জ গতিশীল। আচ্ছা, একটি চার্জ গতিশীল। এইবার হচ্ছে 3 নম্বরে দুটি চার্জই গতিশীল। তাহলে দেখো দুটি চার্জ স্থির মানে হচ্ছে কি দুটি চার্জের মধ্যে ন্যূনতম একটি কি স্থির থাকতে হবে, মানে এটার ক্ষেত্রে কুলম্ব সূত্র প্রযোজ্য হবে। কুলম্ব সূত্র প্রযোজ্য, একটি স্থির একটি গতিশীল, ন্যূনতম একটি কি স্থির থাকতে হবে, তাহলে এটার ক্ষেত্রেও কুলম্বের সূত্র প্রযোজ্য। বাট দুটি চার্জই গতিশীল, এখানে ন্যূনতম একটি চার্জ স্থির থাকতে হবে, সেটা হচ্ছে কি লঙ্ঘন করছে, তাই দুটি চার্জের গতিশীল। এই চার্জের ক্ষেত্রে আমরা কুলম্ব বল মানে কুলম্ব বলের যে সূত্র সেটা দিয়ে আমরা হচ্ছে এই বলটা নির্ণয় করতে পারবো না, সেটার ক্ষেত্রে আমাদের লরেঞ্জের সূত্র লাগবে। তো লরেঞ্জের সূত্র তোমাদের সিলেবাসে এখন আপাতত নাই, তোমাদের এইচএসসি সিলেবাসে সেটা নাই। তাহলে দুটি চার্জের গতিশীল, এটার ক্ষেত্রে আমরা এখন কোনো কথা বলবো না। এই অধ্যায়ে আমরা কথা বলবো কি দুটি চার্জ স্থির যখন হবে তখন তার মধ্যে কার কুলম্ব বল নির্ণয় করব, একটি স্থির একটি চার্জ গতিশীল, তখন আমরা কুলম্ব বলটা নির্ণয় করতে পারবো। তাহলে এবার আসো আমরা হচ্ছে কিছু কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম প্রশ্নটা দেখো, আয়রন নিউক্লিয়াসের দুটি প্রোটন 4 × 10⁻⁻15 মিটার দূরত্বে অবস্থান করলে তাদের মধ্যকার বৈদ্যুতিক বল কত হবে। তো আমাদের এখানে কি প্রোটন বলছে একটা জিনিস, সেখানে আমাদের বলছে দুটো প্রোটন এবং আমাদের দূরত্বটা বলে দিয়েছে। তাহলে আমরা এফ সমান জানি 1/4, হ্যাঁ 1/4 বা সি আমরা বসাই সি। আচ্ছা, সি এর মানটা তোমাদের বলা হয়, ও হ্যাঁ বলা হয়েছে। আচ্ছা, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ডি এর মান দেওয়া আছে 4 × কত, 4 × 10⁻⁻15, 4 × 10⁻⁻15 মিটার। বলবো যে ভাইয়া Q1 Q2, আরে ভাই প্রোটন বলে দিছে, প্রোটন বলে দিলে Q1 ইকুয়াল Q2 ইকুয়াল কত, আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19। ওকে, আমরা এখানে প্লাস মাইনাস যে কোনোটা ধরতে পারি। তাহলে এখানে প্রোটনের ক্ষেত্রে হবে প্লাস। ওকে, প্রোটনের ক্ষেত্রে 1.6 × 10⁻⁻19। আমরা হচ্ছে এটা হচ্ছে এই মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু মাইনাস মানে হচ্ছে আমাদের কম বা এরকম কোনো কিছু বোঝায় না। এটা হচ্ছে আমাদের চার্জের মানে আমাদের যে চার্জের মানে অবস্থাটা বোঝায়। এটা হচ্ছে আমাদের ইলেকট্রন হচ্ছে কি আমাদের ঋণাত্মক চার্জ, প্রোটন হচ্ছে আমাদের ধনাত্মক চার্জ, কিন্তু বাট মানটা কি হবে, আমাদের মানটা হচ্ছে আমাদের 1.6 × 10⁻⁻19। এখানে আমরা সি এর মান বসাই 9 × 10⁻9, Q1 Q2 হচ্ছে 1.6 × 10⁻19 ইন্টু 1.6 × 10⁻19 ডিভাইডেড বাই ডি হচ্ছে আমাদের 4 × 10⁻15 এর স্কয়ার। আমরা এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, ক্যালকুলেটরে বসালে
14.4 নিউটন। তাহলে আমাদের এই প্রশ্নটা হচ্ছে কি ছিল যে প্রোটনের মধ্যকার আকর্ষণ বা বৈদ্যুতিক বল কত। তাহলে বৈদ্যুতিক বল হচ্ছে 14.4 নিউটন। এরপরের এমসিকিউটা দেখো, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্বে মানে দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলে বলের মান কত। এখানে আমাদের মধ্যবর্তী দূরত্বটা মানে প্রথমের দূরত্ব আমরা যদি ডি ধরি তাহলে মধ্যবর্তী দূরত্ব আমাদের d/2 করা হয়েছে এবং কিউ প্রাইম সমান হচ্ছে আমাদের q/2 করা হয়েছে। q1 প্রাইম q2 প্রাইম সমান হচ্ছে আমাদের q/2 করা হয়েছে। তাহলে আমাদের প্রথম সূত্র বা আগের মানে মহাকর্ষ বলটা হচ্ছে মহাকর্ষ কেন কুলম্ব বল, তাহলে হচ্ছে আমাদের q1 q2 বা হচ্ছে q আমরা যেহেতু q ধরছি, হ্যাঁ, q ইন্টু q ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তাহলে আমাদের c ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আগের বল। তাহলে আমাদের পরের বলটা আমাদের কত আসবে, এফ প্রাইম ধরো আমাদের এফ প্রাইম ইন্টু সি হচ্ছে থাকবে, এটা হচ্ছে আমাদের q1 q1 প্রাইম q প্রাইম ইন্টু কিউ প্রাইম, ওকে, কিউ প্রাইম ইন্টু কিউ প্রাইম যেহেতু সেম বল মানে সেম চার্জ, তাহলে ডিভাইডেড বাই ডি প্রাইমের স্কোয়ার। এখানে আমরা যদি মানগুলো বসাই দিই মানে হচ্ছে আমাদের কিউ প্রাইমের মান হচ্ছে q/2, তাহলে এখানেও q/2, ডি প্রাইমের মান আসতেছে আমাদের ডি ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে সি এখানে আসতেছে আমাদের কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এখানে দেখো ডি স্কোয়ারের নিচে থাকতেছে, এই নিচে হচ্ছে কি আমাদের 2 দুগুণে 4, এটা হচ্ছে কি উপরে চলে যাবে, উপরে চলে গেলে 4 ইন্টু 4 এই যে কাটা, তাহলে এখান থেকে আমাদের আসতেছে সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, যেটা আমাদের কি এফ এর সমান। অতএব এফ প্রাইম ইকুয়াল এফ। তাহলে আমাদের এখানে অপশনগুলো দেখো, অপশনগুলো হবে কি আমাদের অপরিবর্তিত থাকবে, আমাদের সি নাম্বারটা অ্যান্সার। এরপরের প্রশ্নটা দেখো, শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এফ ই এবং মহাকর্ষ বল এফ জি এর অনুপাত কত। এই দেখো আমাদের কুলম্ব বল এবং মহাকর্ষ বলের অনুপাত। তাহলে আমাদের মহাকর্ষ বল সমান আমরা জানি, মহাকর্ষ হচ্ছে অধ্যায় আমরা যা পড়ে আসছি বা ছোটকাল থেকে পড়ি যে জি ইন্টু কি আমাদের দুটি কিসের মধ্যকার, দুটি ইলেকট্রনের মধ্যকার। তাহলে দুটি ইলেকট্রনের মধ্যকার হলে m1 m2 হবে, m1 m2 ইন্টু ডিভাইডেড বাই m1 m2 মানে হচ্ছে m ইন্টু m, ওকে, ইলেকট্রনের ভর যেহেতু সেম দুইটা ইলেকট্রনের ভর ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এবং এটা হচ্ছে কি আমাদের এফ, এটা হচ্ছে আমরা এফ জি ধরি, এবার এটা হচ্ছে আমাদের এফ সি ধরি, আমাদের কুলম্ব বল হচ্ছে সি ইন্টু q1 q2, q1 মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ নিয়ে আমরা এখন কাজ করব, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি ই ইন্টু ই ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন আমাদের এফ সি এবং এফ জি এর অনুপাত, উপরে হবে এফ সি এবং এফ জি এর অনুপাত। এফ সি এর অনুপাত হলে আমাদের উপরে আসতেছে আমাদের সি, নিচে সি ই ইন্টু ই ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এবং নিচে আসতেছে আমাদের কি জি m1 m2 মানে হচ্ছে m ইন্টু m ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে আমাদের ডি স্কোয়ার কি হচ্ছে কাটা চলে যাচ্ছে, তাই না? তাহলে ডি স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমাদের আসতেছে সি এর মান আমাদের কত 9 ইন্টু 10⁹9, আমরা জানি কুলম্ব ধ্রুবক এটা, এবং ই এর মানের স্কোয়ার, ই এর মান হচ্ছে আমাদের কত, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19। ইলেকট্রনের চার্জ তুমি হচ্ছে এখানে প্লাস দিবা আর মাইনাস দিবা, কারণ সেটা হচ্ছে আমাদের কি শুধুমাত্র ঋণাত্মক চার্জ, এটা হচ্ছে বোঝায়, এটা হচ্ছে মানের কোনো ইফেক্ট ফেলে না, ওকে, এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস যে কোনোটা নিতে পারি। এবার দেখো জি এর মান হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻11, আশা করি সবার এটা মনে আছে, মহাকর্ষ ধ্রুবক। এবং এম হচ্ছে আমাদের কি ইলেকট্রনের ভর, 9.11 ইন্টু 10⁻31 আমরা কিসে নিব, কেজিতে নিব অবশ্যই। তাহলে আমাদের এটা কি এম ইন্টু এম এর স্কোয়ার, এটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমাদের মান আসবে 4.2 ইন্টু 10⁻42, এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এফ সি ইস টু এফ জি বা এফ সি বাই এফ জি এর মান হবে 4.2 ইন্টু 10⁻42। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, খুব মানে অবস্থা খারাপ আমার এখানে, দেখো আমাদের একটু পরপরই বিদ্যুৎ যাচ্ছে। আচ্ছা যাই হোক, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাই দিও। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।